সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের 16 অধ্যায় পরিমিতি থেকে কয়েকটা প্রবলেম সলভ করব। আমরা আজকে 16.2 থেকে কয়েকটি প্রবলেম সলভ করব। এই প্রবলেম সলভ করার আগে বিশেষ ধরনের একটা চতুর্ভুজ আছে, আমরা সেটা জানতে চেষ্টা করব। সেটা হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম হচ্ছে এটা সামান্তরিক না, কিন্তু এটা বিশেষ ডিজাইনের একটা চতুর্ভুজ। সেটা কি রকম? যদি এমন হয় যে কোনো চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল হয়, বিপরীত দুইটা বাহু, যদি কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান্তরাল হয়, এ বি সি ডি চতুর্ভুজের মনে করো এ বি এর বিপরীত বাহু হচ্ছে ডিসি, এ বি আর ডিসি বাহু যদি সমান্তরাল হয়, সমান্তরাল বাহু দুটো আবার অসমান হবে, তার ভিতর একটা বাহু বড় হবে আর একটা বাহু ছোট হবে। অপর যে বাহু দুইটা থাকবে যেমন এডি এবং বিসি, সে দুইটা সমান্তরাল হবে না, সমানও হবে না, তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। তাহলে ট্রাপিজিয়াম কাকে বলে? যদি কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু সমান্তরাল হয়, অপর দুইটা বাহু সমান্তরাল না হয়, তখন তাকে ট্রাপিজিয়াম বলে। দুইটা বাহু সমান্তরাল বিপরীত, অপর দুইটা বিপরীত বাহু যদি সমান্তরাল না হয়, তাহলে এটা অটোমেটিকলি এই সমান্তরাল দুইটা বাহুর ভিতর একটা বড় হয়ে যাবে আর একটা ছোট হয়ে যাবে। তো তুমি মনে করো একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল একটা বাহু এ, সমান্তরাল আর একটা বাহু মনে করো বি, এ বি মনে করো সমান্তরাল দুইটা বাহু। এখন এ বাহু দুটার মধ্যবর্তী যদি তুমি একটা লম্ব আঁকো, তখন এটাকে এর উচ্চতা বলা হয় এবং এটাকে এইচ দ্বারা প্রকাশ করে। অর্থাৎ এইচ হলো সমান্তরাল বাহু দুটার মধ্যবর্তী দূরত্ব, এইচ, এটাকে উচ্চতা বলা হয় অথবা লম্ব দূরত্ব বলা হয় ট্রাপিজিয়ামের আর কি। তো ট্রাপিজিয়ামের যদি তুমি সমান্তরাল দুইটা বাহু এবং উচ্চতা অর্থাৎ লম্ব দূরত্ব জানো, তখন তার ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ এ প্লাস বি ইন্টু এইচ। এই সূত্রটা আমরা মনে রাখতে চেষ্টা করব ট্রাপিজিয়ামের। এটা আমরা ক্লাস 8-এও পড়েছি কিন্তু, এবং এটা আমরা সম্পাদ্যে শিখেছি সপ্তম অধ্যায়ে। ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল, ট্রাপিজিয়াম কাকে বলে? যদি কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু সমান্তরাল হয়, অপর দুইটা বাহু অসমান হয়, অসমান্তরাল হয়, তখন তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়ামের একটা বাহু বড় হবে আর একটা বাহু ছোট হবে। সমান্তরাল দুটো বাহুর দৈর্ঘ্য যদি এ বি হয়, এদের মাঝে লম্ব দূরত্বটা যদি এইচ হয়, তাহলে তার ক্ষেত্রফল এ ইকুয়াল টু হাফ এ প্লাস বি ইন্টু এইচ। এখন আমরা এই ধরনের একটা প্রবলেম 11 নম্বর 16.2 দেখি। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। অন্তর মানে বিয়োগফল। তো সমান্তরাল দুইটা বাহুর বড়টা ছোটটা থেকে 8 সেন্টিমিটার বড়, অথবা ছোটটা বড়টা থেকে 8 সেন্টিমিটার ছোট। অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে কার সমান হয়? 8-এর সমান হয়। সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। এদের মাঝে যে লম্ব দূরত্বটা সেটা 24 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হলে ওই বাহু দুইটার অর্থাৎ সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য কি করো? নির্ণয় করো। আবার একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্যের অন্তর বলা আছে 8, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে 8 সেন্টিমিটার। অর্থাৎ ছোটটা জানলে তার সাথে 8 যোগ করে দিলে বড়টা। এদের মাঝে লম্ব দূরত্বটা হচ্ছে 24 সেন্টিমিটার ট্রাপিজিয়ামটার, এবং ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল দেওয়া আছে, তোমাকে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে সমান্তরাল। তো চলো আমরা এখানে ঢুকে পড়ি। তবে বাহু দুইটা বলতে সমান্তরাল বাহু দুটা আমরা এটা মনে করে নিয়েই করব, এবং এই সূত্রটা একটু মনে থাকলেই হয়ে যাবে। এখন তো মনে করি ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদ্বয়ের একটি এ সমান আমরা মনে করি x সেন্টিমিটার। তাহলে অপরটি মনে করো বি। তো
তো বি কি হবে মনে করো বড় বাহু এ বি এক্স প্লাস কত 8 তুমি এক্স মাইনাস 8ও লিখতে পারো কোনো অসুবিধা নেই তখন ওইটা বড় তখন এটা ছোট হবে এটা বড় হবে এটা বড় হবে এটা ছোট হবে অর্থাৎ এখন এ ছোট বি বড় কি দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলি আমাদের দেওয়া আছে ট্রাপিজিয়ামটার লম্ব দূরত্বকে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এইচ দিয়ে প্রকাশ করি সেটা কত 24 সেন্টিমিটার ক্ষেত্রফলও দেওয়া আছে কিন্তু ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করি এবং সেটা কত 312 বর্গ সেন্টিমিটার তো তোমাকে বের করতে বলছে সমান্তরাল বাহু দুটোটার দৈর্ঘ্য অর্থাৎ এ এবং বি তো এ বি এর মান বের করতে হলে তো এক্স লাগবে তো যখন তুমি আমি বারবার বলি তুমি যখনই কোনো কিছু মনে করবা সেখানে সমীকরণ গঠন করতে হবে এবং সমীকরণ গঠন করেই তার মান বের করতে হবে তাহলে আমরা এখানে সমীকরণ গঠন করতে পারি কিভাবে এই সূত্রটার সাহায্যে তো সূত্রটা কিভাবে আমাদেরকে সাহায্য করবে আমরা সূত্রটা লিখব আগে যে আমরা জানি a equal to half a plus b into h এবার একটার মান বসাও তুমি প্রথমে তুমি a এর মান বসাও 312 হাফ স্মল a এর মান বসাও x b এর মান বসাও x plus 8 h এর মান বসাও 24 কাটাকাটি করি আমরা 12 তাহলে কি হয় 312 তো x এর সাথে x যোগ করলে টুয়াইস x প্লাস 8 12 এখন আমরা একটু কি করি ওই যে এখান থেকে এই সমীকরণটা থেকে x এর মান কি করব বের করব আর কি তো কিভাবে বের করব আমরা 12 কে 2 দিয়ে গুণ দিই 24x 8 12 96 এরপরে শিক্ষার্থীরা 312 96 কে আমরা বামে নিয়ে আসি প্লাসটা মাইনাস 24x বা 24x ইকুয়াল টু 312 থেকে 96 বিয়োগ দিয়ে দিই আমরা 216 তো আমরা তো x এর মান বের করব 216 কে 24 দিয়ে কাটি তো 216 কে যদি আমরা 24 দিয়ে ভাগ দিই হয় 9 তাহলে আমরা এখন বাহু দুটোটার দৈর্ঘ্য পেয়ে গিয়েছি না তাহলে বাহুদ্বয় a ইকুয়াল টু x বা কত 9 সেন্টিমিটার তো b ইকুয়াল টু x প্লাস 8 বা 9 প্লাস 8 বা 9 এর 8 17 সেন্টিমিটার এই দুইটাই হলো এই প্রবলেমের আনসার সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা 12 নম্বর প্রবলেমটা সলভ করব তো আমাদের মনে আছে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ a প্লাস b ইনটু h এবং b হচ্ছে সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য h হচ্ছে তার লম্ব দূরত্ব অথবা উচ্চতা হাফ তো হাফ a মানে ক্ষেত্রফল দেখো আমাকে কি বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার একটা ট্রাপিজিয়াম এটার সমান্তরাল দুইটা বাহু এটার সমান্তরাল দুইটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটা হচ্ছে 31 সেন্টিমিটার আর একটা হচ্ছে কত সেন্টিমিটার 11 সেন্টিমিটার সমান্তরাল দুইটা বাহু এটার নাম মনে করো তুমি এবিসিডি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটি 31 সেন্টিমিটার আর একটা 11 সেন্টিমিটার অপর বাহু দুটোটার দৈর্ঘ্য অর্থাৎ সমান্তরাল না অসমান্তরাল আর কি অপর বাহু সেই দুটোটার দৈর্ঘ্য যথাক্রমে একটা হচ্ছে 10 সেন্টিমিটার এবং আরেকটা হচ্ছে 12 সেন্টিমিটার তো এখন তোমাকে কি বলছে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করো এর ক্ষেত্রফল নির্ণয় করো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে অসমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে হবে তো তুমি ভাবো ক্ষেত্রফল কিভাবে বের করবা তখনই তোমার মাথায় আসবে যে হাফ a প্লাস b ইনটু h তখন তুমি বলবে যে এর মান আমরা জানি 31 b এর মান তুমি জানো 11 কিন্তু h এর মান জানি না লম্ব দূরত্ব দেওয়া নাই এখানে তার মানে তোমাকে লম্ব দূরত্বটা বের করতে হবে লম্ব দূরত্বটা বের করতে পারলেই তুমি a এবং b এবং h তিনটা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে
তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমাকে আগে যেভাবেই হোক লম্ব দূরত্ব বের করতে হবে। এখন তুমি দেখো ডি থেকে যদি এবির উপর একটা লম্ব আঁকো, মনে করো আমি এই কি আঁকলাম, লম্ব আঁকলাম, এটাই হবে তার লম্ব দূরত্ব। তাহলে সি থেকে যদি আমি একটা লম্ব আঁকি, সেটাও লম্ব দূরত্ব হবে এবং এই দুটোটা পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ এটা যত বড় এটাও তত বড়, অর্থাৎ ডি বের করলে এটাও লম্ব দূরত্ব হবে, সিএফ বের করতে পারলে সেটাও লম্ব দূরত্ব হবে এবং আমরা ডি আর সিএফ সেটাই কি করব, বের করব। এই প্রশ্নটার আনসার করতে হলে ছবি আঁকতে হবে এবং ছবির বর্ণনাটা ঠিকভাবে হতে হবে। চলো আমরা প্রথমে ছবির বর্ণনা দিই। মনে করি এবিসিডি ট্রাফেজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের এবি, এটাকে তুমি এ ধরো 31 সেন্টিমিটার, ডিসি এটাকে তুমি বি ধরো সমান কত, 11 সেন্টিমিটার, এবং অপর বাহুদ্বয় এডি হচ্ছে 10 সেন্টিমিটার ও বিসি হচ্ছে, ডিয়ার স্টুডেন্টগুলো, কত, 12 সেন্টিমিটার। তুমি যে লম্ব এঁকেছো সেটাও বলে দাও। ডি ও সি হতে কার উপর, এবি এর উপর কি আঁকি, ডিই ও সিএফ লম্ব আঁকি। তাহলে শিক্ষার্থীরা কি হবে, তাহলে ডি এবং সিএফ পরস্পর সমান হবে এবং এটাই এইচটা আমরা ধরে নিয়েছি আর কি। তাহলে আমরা এখান থেকে বের করতে চাচ্ছি ডি এবং সিএফ, যে কোনো একটা বের করতে পারলেই কাজ হয়ে যাবে। এখন ডি কিভাবে বের করব অথবা সিএফ কিভাবে বের করব আমরা একটু ভাবি কেমন। এটা কিন্তু লম্ব এঁকেছো, তার মানে এডিই একটা কি ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ হয়েছে। সমকোণী ত্রিভুজে তুমি এডি জানো, ডি জানো না, কিন্তু এই যদি জানতে তাহলে ডি বের করা যেত। একই ব্যাপার এখানেও, তুমি যেহেতু এইটা লম্ব এঁকেছো, সিএফটা এবির উপর, তাহলে এইটা এক সমকোণ, তাহলে বিএফসি একটা সমকোণী ত্রিভুজ। এখানেও পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায়, পিসি স্কয়ার ইকুয়াল টু সিএফ স্কয়ার বিএফ স্কয়ার, কিন্তু বিএফ এর মান আমি জানি না। তাহলে এখানেও এর মান না জানার কারণে এই লম্বটা বের করা যাচ্ছে না, এখানেও বিএফ না জানার কারণে সিএফটা বের করা যাচ্ছে না। আবার দুটোটা ত্রিভুজে ডি আর সিএফ পরস্পর সমান, এই যে ডি আর সিএফ পরস্পর সমান, এটা দ্বারা সমীকরণ গঠন করা যাবে। তো আমরা এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব, এখানে আরেকবার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব, তারপর প্রয়োগ করে ডিই আর সিএফ স্কয়ারের মান বের করব, ওই দুটোটা পরস্পর সমান দিব। তাহলে চলো আমরা কাজ শুরু করি। ত্রিভুজ খুব মনোযোগী হবে, ত্রিভুজ এডিইএ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি আমরা, কি হয় যে এডি স্কয়ার ইকুয়াল টু ডি স্কয়ার প্লাস এ স্কয়ার। তো শিক্ষার্থীরা এডির মান হচ্ছে 10, ডির মান তো জানি না, ডিটাকে আমরা আপাতত এইচ বসাই, এর মান আমরা আপাতত জানি না কেমন। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু, খুব ভালো করে দেখো, এইচ স্কোয়ার ইকুয়াল টু 10 10 100, এটা ডানে থেকে বামে গিয়েছে, প্লাসটা মাইনাস হয়ে গিয়েছে। আশা করছি তোমরা বুঝছো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরি, এর মান আমরা জানি না। আবার আমরা ওখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, কোথায়, বিএফসিএ, ত্রিভুজ বিএফসিএ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। তো শিক্ষার্থীরা সেখানেও আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, আমরা কি হয় দেখি। এটা যেহেতু সমকোণের অতিভুজ ছিল কি বিসি স্কয়ার ইকুয়াল টু কি বিএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার,
একই ব্যাপার এখনো হবে, বিসি কত 12, বিএফ এটি এইচ স্কয়ার বিএফ স্কয়ার। কেমন? তো আমরা কি লিখতে পারি আগের মতো, এইচ স্কয়ার সমান 144 মাইনাস কি বিএফ স্কয়ার। খুব ভালো করে দেখো, এটা ওই পাশে চলে গিয়েছে। এখন এইচ স্কয়ারের জায়গায় আমরা এটা লিখে দিই। কোনটা? এইচ স্কয়ারের জায়গায় কি লিখতে পারি? 100 মাইনাস এই স্কয়ার সমান 144 মাইনাস বিএফ স্কয়ার। আমরা লিখবো 1 নম্বর ব্যবহার করে। কেমন? 1 নম্বর ব্যবহার করেছি মানে কি, ওই যে এইচ স্কয়ারের জায়গায় আমরা সেটা লিখে দিয়েছি। এখন তোমাকে একটু কাজ করতে হবে। কেমন? যেহেতু খুব ভালো করে দেখো, বিএফ ইকুয়াল টু, খুব ভালো করে দেখো বিএফ ইকুয়াল টু কি লেখা যায়? আমরা কিন্তু অ্যাবির মান জানি। অ্যাবির মান কত? 31, সরি হ্যাঁ 31। তো তুমি অ্যাবি থেকে যদি এফ বাদ দাও তাহলে বিএফ হয় না? তাহলে আমরা একটা জানা রাশির সাহায্যে এবং তার ভিতর ইএফ এর মানও আমরা জানবো। কিভাবে জানবো একটু পরে বলছি। তাহলে বিএফ ইকুয়াল টু কি লেখা যায়? অ্যাবি, এটাকে আমরা 2 ধরি, অ্যাবি বিয়োগ এফ। তাহলে স্টুডেন্টগুলো অ্যাবি কত? 31। এবার তুমি এফ এর কাছে আসো। এফ সমান কত? এই প্লাস ইএফ, এই প্লাস ইএফ। তুমি কিন্তু দেখো, তুমি কিন্তু বিএফ এর মান বসাবে। তো বিএফ এর জায়গায় এই বসাইলে কোনো অসুবিধা নাই, কারণ এইটা আমাদের কি দরকার আছে। এই যে আমি এইচ স্কয়ার বের করতে চাইলে এই লাগবে, তাহলে আমি এখান থেকে এই এর মান বের করতে চাচ্ছি, তাহলে এইটা থাকুক। কিন্তু ইএফ সমান কি, এটা একটু বার। ইএফ দেখো, এবি এবং ডিসি সমান্তরাল বাহু ছিল। ডি বিন্দু থেকে এটার উপর লম্ব এঁকেছো, সি বিন্দু থেকে এটার উপর লম্ব এঁকেছো। তার মানে এই লম্ব দুটোও সমান, ডিসি আর ইএফও সমান। কেন? কারণ ডিসি এফ ই একটা কি হয়েছে? আয়তক্ষেত্র হয়েছে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান এবং সমান্তরাল। আবার যেহেতু ডি থেকে এবির উপর লম্ব এঁকেছো ডি, সি থেকে এবির উপর লম্ব এঁকেছো সি এ, তাহলে এবং আগে থেকে এবি আর ডিসি সমান্তরাল ছিল, তাহলে এটাও এক সমকোণ, এইটাও এক সমকোণ, আর এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। তাহলে ডিসি এফ ই একটা কি আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র হলে ডিসি আর ইএফ পরস্পর সমান হবে। তো তাহলে ইএফ সমান কি ডিসি। কেন ডিসি সেটা লিখতে হবে, যেহেতু ডিসি এফ ই একটি কি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র। সুতরাং ডিসি সমান ইএফ। তো শিক্ষার্থীরা এবার ডিসির মান আমরা বসিয়ে দিব। ডিসির মান কত? 11। তাহলে 31 মাইনাস এই, ডিসি সমান কত? 11। তাহলে আমরা বিয়োগ দিই, 1 থেকে 1 গেলে 0, 3 থেকে 1 গেলে 20 এই। এখন আমরা 2 নম্বর চলে যাই। 2 নম্বর হতে পাই, 2 নম্বর হতে কি পাও শিক্ষার্থীরা খেয়াল করো, 100 বিয়োগ এই স্কয়ার 144। এই যে বিএফ এর জায়গায় কি হবে? যে 20 বিয়োগ এই স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা এরপরে কি হয় দেখো, 100 মাইনাস এই স্কয়ার 144। এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করি, তাহলে কি হয়? এ স্কয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে, যেহেতু ব্র্যাকেট বাংলে 2 ইন্টু 20 এই, প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে এই স্কয়ার। এখন তুমি খেয়াল করো, 100 মাইনাস এই স্কয়ার, এই 144কে ডানের থেকে বামে আনো, প্লাসটা মাইনাস। 400 এটাকেও ডানের থেকে বামে আনো, মাইনাসটা প্লাস। তারপর এইটাকেও ডানের থেকে বামে আনো, মাইনাসটা প্লাস। এটা থাকুক, এটা কি হবে? 40 এই স্কয়ার। এটা এই স্কয়ার হবে না, সরি এই হবে, যে 2ab। কেমন? ই স্কয়ার হবে না। এখন শিক্ষার্থীরা কি হয় আমরা একটু করে দেখি। 500 থেকে আমরা 144 কি দিয়ে দিই? বিয়োগ দিয়ে দিই। 400 রেখে 500 থেকে 144 বিয়োগ দিলে হয় 356। তারপর তুমি খেয়াল করে দেখো, এই স্কয়ারে গেছে গা 40 ইন্টু এই। তাহলে শিক্ষার্থীরা এই ইকুয়াল টু কি হবে? এই ইকুয়াল টু
356টা উপরে 40 কোথায় নিচে সুতরাং a ইকুয়াল টু 356কে আমরা 40 দিয়ে ভাগ দিই 8.9 তো আমরা তো আসলে বের করতে চাচ্ছি কিন্তু h এর মান তো h বের করতে কি লাগবে a লাগবে সেজন্য আমরা a বের করলাম তাহলে আমরা 1 নম্বর হতে পাই ওখানে যাই 1 নম্বর হতে পাই 1 নম্বর হতে শিক্ষার্থীরা কি পায় h স্কয়ার ইকুয়াল টু 100 মাইনাস a স্কয়ার এখন আমরা মানগুলো বসিয়ে দিই সুন্দর করে বা h স্কয়ার ইকুয়াল টু 100 a এর মান হচ্ছে 8.9 হোল স্কয়ার বা h স্কয়ার ইকুয়াল টু 100 8.9 কে আমরা স্কয়ার করি 8.9 কে যদি স্কয়ার করি 79.21 হয় তো h ইকুয়াল টু 100 থেকে আমরা 79.21 বিয়োগ দিই 20.79 কে যদি আমরা রুট করি কি হয় 2.56 সেন্টিমিটার প্রায় এটা প্রায় হবে যেহেতু রুট বসিয়েছি এখন হলো ফাইনালি ট্রাপিজিয়ামের ক্ষেত্র একটু লম্বা বাট ঠান্ডা মাথায় করলে খুবই সহজ ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করে ফেলি কেমন সুতরাং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ইকুয়াল টু সূত্রটা নিশ্চয় মনে আছে ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ a প্লাস b ইনটু h এখন আমরা মানগুলো বসাই এর মান হচ্ছে শিক্ষার্থীরা 31 b এর মান হচ্ছে 11 এবং h এর মান হচ্ছে 4.56 তো 11 এর সাথে আমরা 31 এর সাথে আমরা 11 যোগ করি কত পাই 42 4.56 তো 42 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই 21 হয় 21 কে আমরা 4.56 দিয়ে গুণ দিলে হয় 95.76 বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে এই প্রবলেমের কি আনসার শিক্ষার্থীরা এখন আমরা 13 নম্বর প্রবলেমটা সলভ করব একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো শিক্ষার্থীরা সুষম অষ্টভুজ অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে পাঁচটি দ্বারা হলে পঞ্চভুজ হবে ছয়টি দ্বারা হলে হবে ষড়ভুজ আটটি দ্বারা হলে হবে অষ্টভুজ তার মানে এখানে 8টা বাহু আছে এবং প্রতিটি বাহু সমান এই জন্যই সুষম বলছি সুষম অষ্টভুজ মানে এখানে 8টা বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র সৃষ্টি হবে এবং প্রত্যেকটি বাহু পরস্পর সমান হবে তো এটা ছবিটা যদি আমরা আঁকতে চাই একটা বাহু আঁকলাম আরেকটা বাহু আঁকলাম দুইটা আরেকটা বাহু আঁকলাম তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং 8টা তুমি আঁকার সময় আরেকটু সতর্কতার সাথে আঁকবে যাতে প্রত্যেকটা সমান হয় এটা হলো মনে করো এর কেন্দ্র একটি সুষম নাম দাও তুমি এ বি সি ডি ই এফ জি এইচ এটার কেন্দ্র একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব এই যে এ বি সি ডি ই এফ বিন্দুগুলো আছে এগুলো হলো কৌণিক দুইটি বাহু যে বিন্দুতে সেট করেছে সেখানে একটা কোণ উৎপন্ন করেছে এই জন্যই এটাকে কৌণিক বিন্দু বলে তাহলে ওর সাথে যোগ করো কেন্দ্র থেকে একটা কৌণিক বিন্দু হয় দূরত্ব হয় আরেকটা কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব আরেকটা আরো একটা আরো একটা আরো 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 এবং কৌণিক দূরত্ব 1.5 মিটার তার মানে প্রত্যেকটাই 1.5 মিটার আর কি এটাও 1.5 এটাও 1.5 প্রত্যেকটি সমান এখন এর ক্ষেত্রফল বের করো এই সুষম অষ্টভুজটার ক্ষেত্রফল বের করো এটার ক্ষেত্রফল বের করার কোনো নির্দিষ্ট সূত্র নাই তবে আমরা আমাদের জেনারেল লজিক ইউজ করেই এটা সমাধান করব কিভাবে সমাধান করব একটু দেখি আগে তুমি ওইটার পরিচয় দিবে যে ছবিটার বর্ণনা দিবে মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ সুষম অষ্টভুজের
কেন্দ্র কেন্দ্র এটা ওটা কিন্তু কেন্দ্র, কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব, কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার। এখন একটু করে খেয়াল করো, কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুগুলো দূরত্বগুলো যোগ করার ফলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, যদিও বা আমার আঁকাটা বিশুদ্ধ হয় নাই, এটা বিশুদ্ধভাবে আঁকলেই দেখবে যে সবগুলো ত্রিভুজ সুষম হবে, অবশ্যই সুষম হবে। আমি তো আঁকার সময় একবারে হুবহু মাপ নিয়ে আঁকি নাই, একটু ইয়া হয়েছে। তুমি যখন হুবহু আঁকবে তখন দেখবে যে এখানে যে ত্রিভুজ 8টা উৎপন্ন হয়েছে, 8টাই কি হয়েছে, সুষম হয়েছে। তো আমরা কি বলতেছি দেখো, কেন্দ্র ও এর সাথে কৌণিক বিন্দুগুলো যোগ করলে, কৌণিক বিন্দুগুলো যোগ করলে 8টি সুষম এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এটা কিন্তু একটা এটা একটা লক্ষ্য করার বিষয়। 8টি এই যে ত্রিভুজ তৈরি হয়েছে 8টার ক্ষেত্রফল কিন্তু সমান, একবারে 8টা একেবারে সমান। 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি হয়, ত্রিভুজ তৈরি হয়। তো এখন যেহেতু 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি হয়েছে, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি তুমি বের করতে পারো, তার সাথে 8 গুণ করে দিলে পুরা সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বের হয়ে আসবে না? তাহলে আমাদের কাজ হবে এখান থেকে যে কোনো একটা কি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। মনে করো তুমি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবে। দেখো এই বাহুটার মান জানো, এই বাহুটার মান জানো, হ্যাঁ মান জানি তো, এইটা 1.5, এইটা 1.5। এই কোণটা কত, এটা যদি বের করা যায় তাহলে আমরা একটা ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ জানলে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা জানি সেটা ইউজ করলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে আসে না? ওই যে আমরা জানি হাফ এবি সাইন থিটা, এবি মানে কি দুইটা বাহুর দৈর্ঘ্য, থিটা হলো এবি বাহুর অন্তর্ভুক্ত কোণ। তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এটা, ইকুয়াল টু হাফ এবি সাইন থিটা। তো আমরা এখানে সেটাই প্রয়োগ করব। তো সেটা প্রয়োগ করতে হলে তো এ ও বি কত এটা জানতে হবে। এখন এ ও বি আমরা জানি কিনা, এখন একটু খুব ভালো করে দেখো অ্যাঙ্গেল এ ও বির মান জানতে পারি কিনা আমরা। ও হচ্ছে একটা পয়েন্ট, কেন্দ্র আর কি। একটা কেন্দ্রে একটা পয়েন্টে আসলে যতগুলো কোণ তৈরি হবে সবগুলো কোণ যোগ করলে হবে 360, অর্থাৎ ও বিন্দুতে সবগুলো কোণ যোগ করলে হবে 360। এখন এখানে কোণ কয়টা, 8টা, এবং 8টাই সমান। তাহলে 8 দিয়ে ভাগ দিলে একটা কোণের পরিমাণ পাওয়া যায়। আবার দেখো ও বিন্দুতে যতগুলো কোণ উৎপন্ন হয়েছে সবগুলো সমষ্টি 360, এবং এখানে প্রত্যেকটা কোণ সমান, এবং কোণ উৎপন্ন হয়েছে কয়টা, 8টা। তাহলে 360কে 8 দিয়ে ভাগ দিলে যত হবে তত। 360কে যদি আমরা কি দিয়ে ভাগ দিই, 8 দিয়ে ভাগ দিই, তাহলে হয় 45 ডিগ্রি। তাহলে এখন দেখো তো, সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, ওই যে সূত্রটা, একটা বাহু কি ও এ আর একটা বাহু ও এ সাইন অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি। তো ইকুয়ালস টু, এখন ও এ বি প্রত্যেকটা কত, 1.5, 1.5 গুণ সাইন এ ও বি এর পরিমাণ কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে সুপ্রিয় স্টুডেন্টগুলো হাফ 1.5কে যদি আমরা 1.5 দিয়ে গুণ দিই হয় 2.25, আর এটা হয় সাইন 45 ডিগ্রির মান আমরা কি জানি 1/√2। তো এখন তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গিয়েছি। তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানলে তার সাথে 8 গুণ করে দিলে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল হয়ে যাবে না? সুতরাং এ বি
CD EFG H সুষম অষ্টভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত 8 ইন্টু এই যে ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল। তো ডিয়ার স্টুডেন্টগুলো ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল বসাই দিই আমরা কত হাফ গুণ 2.25 1/√2 এইটাকে এটা দিয়ে কাটলে 4। তো 4 এর সাথে আমরা যদি 2.25 গুণ করি এবং তাকে যদি √2 দিয়ে ভাগ দিই রেজাল্ট দাঁড়ায় 6.36। এটা হবে বর্গ মিটার স্কয়ার। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার, অর্থাৎ সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা উদাহরণ 15 নম্বর করব। একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা কতক্ষণ আগেও বলেছিলাম যদি বাহু 5টা থাকে পঞ্চভুজ, 8টা থাকলে অষ্টভুজ। আমরা আগেরটা অষ্টভুজের করছি, এটা পঞ্চভুজ। এখানে বলছে কিন্তু পঞ্চভুজের ক্ষেত্রফল, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটা খুবই সহজ, তবে একটা সূত্র মুখস্থ রাখতে হবে আমাদেরকে। সেটা হলো আমরা জানি সুষম বহুভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু n² cot 180 ডিগ্রি বাই n। এই সূত্রটা মনে রাখতে হবে, n²/4 ইন্টু cot 180 বাই n। এখন দেখো এখানে আমি ব্যাখ্যা করছি, এখানে n হলো বাহুর সংখ্যা। তো এখানে বাহুর সংখ্যা কয়টা? এটা কি ভুজ? পঞ্চভুজ। তাহলে বাহুর সংখ্যা n এর মান 5। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য কত? 4। তাহলে সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল সমান সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু n। তাহলে সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল সমান n এর মান কত? n এর মান 5, এর মান কত? 4/4 cot n এর মান কত? 5, 180। তো একটা 4 থাকুক, 4 5 20 cot আমরা 180 কে যদি 5 দিয়ে ভাগ দিই হয় 36। কোনো অসুবিধা নাই, ক্যালকুলেটরে তোমাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সেখানে তুমি cot 36 ডিগ্রির মান বের করতে পারবে। আর cot সরাসরি না থাকলে 1/10 36 এর মান বের করলেও হবে। হয় 1.376। এটাকে তুমি 20 দিয়ে গুণ দিয়ে দিবে, 20 দিয়ে গুণ দিলে 27.52 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এত ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যে তোমরা পর্বটা দেখেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলিও তোমরা আমাদের দেখবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।